আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। শোনা যাচ্ছে। আচ্ছা, মূলত আমার একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, এই জন্য 5 মিনিট আগে আমি ডিসকানেক্ট হয়ে ফোনের নেট দিয়ে কানেক্ট হলাম। আচ্ছা, তো আপনারা তো অনেকেই ছিলেন, 20-22 জনের মতো ছিলেন। কাইন্ডলি আর একটু আপনারা জয়েন করেন, 2 মিনিট ওয়েট করি। আপনারা তো এখানে ডিফারেন্ট সেকশনের স্টুডেন্টরা আছেন, তাতে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আমি এইভাবে পড়াবো যে আপনারা সবাই একটা ভালো গ্রেড পাবেন। স্যার আমাদের সমস্যা হবে না, কিন্তু সব থেকে একটু সমস্যা হচ্ছে আমরা যারা ফাইনাল ব্যাচে আছে আমাদের, কারণ আমরা তো সবাই ক্লাসে করতে পারি না স্যার। আমরা হয়তো বা মাঝে মধ্যে ক্লাসও করবো না, কিন্তু আমাদের ক্লাস টেস্ট গুলা তারপরে এইগুলা যদি স্যার একটু মানে মানে হ্যাঁ, আমাদের সময় অনুযায়ী নেওয়া হতো তাহলে আমাদের জন্য একটু বেশি সব থেকে সুবিধা হতো স্যার। না আচ্ছা, হলে স্যার ওদের সাথে যখন একসাথে নিলে আমাদের জন্য একটু অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, আমি বিষয়টা বলি। ধরেন যারা রেগুলার আছে ওনাদের প্রায়োরিটি আগে, ওনাদের মতো জি শিডিউল স্যার। করা হবে। যদি আপনাদের সমস্যা হয় আমাকে জানাবেন, আপনাদের জন্য বিকল্প ব্যবস্থা অবশ্যই রাখা হবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আপনাদের জন্য যথেষ্ট ফ্লেক্সিবল থাকবো আশা করি, বিকজ এটা তো আমিও বুঝি। আমরা যখন পড়ছি আমাদের সব ফ্রেন্ডদের এরকম সমস্যা হয়েছিল, বা আমার কখনো হয় নাই প্রবলেম। তো এটা আসলে স্যার প্যাথেটিক এটা করার থাকে না। স্যার এটা কিন্তু আমাদের সমস্যা না, এটা স্যার ভার্সিটির সমস্যা স্যার। মানে ভার্সিটির ভার্সিটি সমস্যা, মানে বুঝতে পারছি। আমাদের কোর্সটা এমন ভাবে ডিজাইন করছিল যে স্যার মানে ফার্স্ট সেমিস্টারের কোর্স গুলো এখন লাস্ট সেমিস্টারে এসে করতে হচ্ছে স্যার আমাদের। তো আপনাদের আশা করি কোনো সমস্যাই হবে না। কাইন্ডলি সমস্যা হলে জাস্ট আমাকে একটু ইনফর্ম করবেন, আমি যথাযথ চেষ্টা করব সলভ করার। জি স্যার, জি স্যার, জি স্যার। আর পরে এখন স্যার আর আপনাদের এইট এ ব্যাচের যারা ক্লাস করতে সবসময় পারবে না বা মাঝে মাঝে মিস যাবে, আপনারা যারা ক্লাস করবেন ওনারা একটু হেল্প করবেন। বিকজ আজকের ক্লাসটাও না করলেও তারা বুঝতে পারবে আমার ডকুমেন্ট গুলো পড়লে, কিন্তু নেক্সট ক্লাস গুলো না করলে বুঝতে পারবে না, বিকজ সেইগুলো লজিক্যাল ক্লাস, ম্যাথমেটিক্স থাকবে। স্যার আমরা যারা আছে আমরা আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করব। তারপরে আপনার কাছ থেকে একটু সাপোর্ট পাইলে স্যার আমাদের জন্য সব থেকে আচ্ছা, বেশি। অবশ্যই আমার সাপোর্ট থাকবে। তারপরে এক্সিডেন্টালি যদি মিস হয়, একদিন এক্সট্রা ক্লাসের কথা বলতেছিলাম, যদি এক্সিডেন্টালি মারাত্মক কোনো সমস্যা হয় আপনাদের, সেক্ষেত্রে সেটা আরো কনসিডারেশনের মাথায় থাকবে। আচ্ছা, আপনারা তো 10 জন আছেন, আগেরবার 20 জন দেখছিলাম। আচ্ছা, যদি আপনারা অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় কেউ মিস যান, কাইন্ডলি গুগল ক্লাসরুমে কমেন্ট দিলে আমি আমার রেকর্ডে আপনাদের আপডেট করে রাখবো। আচ্ছা, আমরা আবার ক্লাস শুরু করি। 12 জনের মতো আপনারা আছেন এখন, যারা আসবেন তখন জয়েন করেন। আচ্ছা, আমরা তাহলে অ্যাকাউন্টিং প্রসেসটা শেষ করলাম, অবজেক্টিভস দেখতেছিলাম, সেকেন্ড পজিশনটা মেইনলি দেখতেছিলাম যে ফিনান্সিয়াল পজিশন। হ্যাঁ, আমাদের বিজনেসের ফিনান্সিয়াল পজিশনটা কোথায় আছে? অলওয়েজ তো বিজনেস মার্কেটে একটা কম্পিটিশন চলতে থাকে, একটা বিজনেসের সঙ্গে অন্য একটা বিজনেসের। দেন আবার শেয়ার মার্কেটের বিষয় আছে, সেদিকে আমরা না যাই। সেরকম ওভারঅল আমাদের বিজনেসের ফিনান্সিয়াল পজিশন কোথায় আছে এটা বোঝার জন্য অ্যাকাউন্টিংটা দরকার। দেন ফ্যাসিলিটিং ম্যানেজমেন্ট, বিজনেস চালাতে গেলে কিন্তু ম্যানেজিং ভালো না জানলে কখনোই বিজনেস চালানো সম্ভব নয়। সো ম্যানেজমেন্টটাকেও সহজতর করার জন্য অ্যাকাউন্টিংটা অবশ্যই দরকার। আচ্ছা, লাস্ট যেটা প্রোভাইডিং অ্যাকাউন্টিং ইনফরমেশন টু ইউজার্স, এই অ্যাকাউন্টিং ইনফরমেশন গুলো ইউজারের কাছে প্রোভাইড করে। আসলে অ্যাকাউন্টিং তো একটা সিস্টেম, এইটার নীতি নির্ধারক তো আসলে ইউজাররা, যে সেই ইনফো গুলো নিয়ে আমাদের কোন স্টেপ নিলে ভালো হয়, এই জন্য তো ইনফরমেশন গুলো ইউজারের কাছে পাঠাইতে হবে। তো এই চারটা হচ্ছে আমাদের অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং। এইগুলো আপনারা যদি না পড়েন, আসলে দুই তিনটা নিজেরা বানায় লিখতে পারবেন আশা করি, যদি ক্লাস করেন মন দিয়ে। আচ্ছা, আসলে অবজেক্টিভ আর অ্যাডভান্টেজ এই দুটোর ভিতরে যথেষ্ট মিল আছে। তারপরে আমরা একটু দেখি আলাদা একটা একটা ক্যাটাগরি, অ্যাডভান্টেজ অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর কি কি সুবিধা আছে। একটা হচ্ছে ফিনান্সিয়াল ইনফরমেশন অ্যাবাউট বিজনেস, একটা বিজনেস সম্পর্কে ফিনান্সিয়াল ইনফরমেশন গুলো জানা যায়।
একটু আগে আমরা যেটা দেখলাম যে অবজেক্টিভের ভিতরে একটা ছিল অ্যাসার্টিং ফিনান্স ফ্যাসিলিটিং ম্যানেজমেন্ট, এই সুবিধার ভিতরে ওই সেম টাইপেরই একটা কথা আছে, অ্যাসিস্ট্যান্স টু ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের সহায়তা করে, রিপ্লেসেস মেমোরি। আচ্ছা, আমাদের কষ্ট করে কোনো কিছু মনে রাখার দরকার হয় না, আমরা জাস্ট এই একটা স্টেটমেন্ট বা একটা হিসাব দেখলে বুঝতে পারি। এই জন্য বলছে রিপ্লেসেস অফ মেমোরি, আমাদের মেমোরিটা রিপ্লেস হয় অ্যাকাউন্টিং দ্বারা। ফ্যাসিলিটেটস কম্পারেটিভ স্টাডি, তুলনামূলক পরিসংখ্যানের জন্য সাহায্য করে। গত মাসে আমাদের বিজনেসের অবস্থা কিরকম ছিল আর এই মান্থে বিজনেসের অবস্থা কেমন আছে, অথবা অন্য কোনো একটা বিজনেসের সঙ্গে যদি এটা আমরা কম্পেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্টিং এর সাহায্য পাবো। ফ্যাসিলিটেটস সেটেলমেন্ট অফ ট্যাক্স লায়াবিলিটিস, ট্যাক্সের যে বিষয়গুলো আছে, মানে যে ট্যাক্স গুলো আমাদের করতে হয় সেটা সেটেলমেন্ট এবং অ্যাকাউন্টিংটা আমাদের সহায়তা করে। ফ্যাসিলিটেটস লোন, আপনাদের ডিটেইলসটা কোনো জায়গা থেকে না পড়লেও হচ্ছে, আপনারা এটা একবার পয়েন্টটা দেখলে এটা কি হতে পারে সেটা আপনারা নিজেরাই জানেন। যদি কখনো কোনোটা ব্যাখ্যা করতে আসে, সাপোজ হাউ অ্যাকাউন্টিং হেল্পস টু ফ্যাসিলিটেট লোন, যেরকম আসে, তাহলে নিজেরাই যেটা মাথায় আসে লিখে দিবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা আপনাদের নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট, সো এটা নিয়ে আপনাদের অত হেডেক না করলেও চলবে, আরো 2 ক্রেডিটের। আচ্ছা, দেন আছে ফ্যাসিলিটেট লোন, যে লোন নেওয়ার ক্ষেত্রে বা লোন দেওয়ার ক্ষেত্রেও অ্যাকাউন্টিংটা আমাদের হেল্প করে। আর একটা এভিডেন্স ইন কোর্ট, যদি বিজনেস রিলেটেড কোনো প্রবলেম ফেস করা হয় এবং কোর্টে যাওয়া লাগে, সেক্ষেত্রে এভিডেন্স হিসেবে আমরা অ্যাকাউন্টিংটা ইউজ করতে পারবো। অ্যাসিস্ট্যান্স ইন দ্য ইভেন্ট অফ ইনসলভেন্সি, আচ্ছা যদি কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে এমন সমস্যা হয় যে কোনো একটা জিনিস সলভ করা সম্ভব হচ্ছে না, সে সকল ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টিংটা হেল্প করবে। আচ্ছা, তাই ছাড়া এইগুলোই হচ্ছে মূলত সুবিধা, আরো অনেক সুবিধা আছে, আপনারা নিজেরাই চিন্তা করলে বা অনলাইনে সার্চ দিলে আরো ডিটেইল জানতে পারবেন, আপাতত এগুলো আমাদের জানলে চলবে। আচ্ছা, এখন তো অ্যাকাউন্টিং এর অনেক সুবিধা দেখলাম, এখন কি অ্যাকাউন্টিং এর আসলে কোনো অসুবিধা নাই? না, এটা আসলে ঠিক না, আমাদের অনেক বেশ কয়েকটা অসুবিধা আছে। আসলে এক একটা জিনিসের রেসপেক্টে যেটা সুবিধা হয়, আবার অন্য রেসপেক্টে যেটা অসুবিধা হতেই পারে। সো এখানে 2-3টা মেজর লিমিটেশনের কথা বলা হচ্ছে। একটা ইট ইজ নট ফুললি এক্সাক্ট, বলতে বলছে এটা একদম পুরোপুরি ঠিক না, মানে ঠিক না বলতে এরকম না কিন্তু যে আমাদের হিসাবে ঠিক না, সেরকম না। বিষয়টা আর একটু ডিপলি আমরা দেখি। অ্যাকাউন্টিং ইজ বেসড অন এভিডেন্সেস, বাট এস্টিমেটস আর অলসো মেড ফর অ্যাসার্টেনিং প্রফিট আর লস। মানে এটা বলা হচ্ছে এটা মূলত এভিডেন্স, মানে প্রমাণের উপরে বেস করে কাজ করে, কিন্তু মাঝে মাঝে কিন্তু তবুও প্রফিট আর লস নিরূপণ করার সময় অনেকটা এস্টিমেট, মানে অনুমান করা হয়। যে আমরা স্যার এটা একটু বুঝলাম না স্যার, এটা যদি মানে আরেকবার একটু বলতেন। ধরেন এরকম বিষয়টা, আমরা এই মান্থ হিসাবটা জানি, এই মান্থ হিসাবটা জেনে আমরা সামনের মান্থের একটা এস্টিমেট করলাম, এটা কিন্তু অ্যাকাউন্টিং এর সাহায্যে করা হয় এবং অহরহ এটা করা হচ্ছে। এই মান্থ হিসাব কিরকম ওইটা জেনে আমরা সামনের মান্থের অ্যাকাউন্টিং বিভিন্ন ইকুয়েশন ইউজ করে সামনের মান্থের হিসাবটা আমরা বের করবো, এত লাভ হতে পারে। তাহলে কি এটা এভিডেন্স বেসড হলেও অনেক সময় এস্টিমেট করা হচ্ছে না লাভ আর লসের ক্ষেত্রে, এটা তো সবসময় কি এক্সাক্ট হবে, সঠিক নাও হতে পারে, স্বাভাবিক। আমরা একটা প্রেডিক্ট করলে তো জি স্যার, সবসময়, হ্যাঁ এই জন্য জি স্যার, বলছি, হ্যাঁ এই এগুলো জন্য মানে মানে অ্যাডভান্স হিসাবটা হ্যাঁ সবসময় আর কি, এক্সাক্ট যেটা হবে বুঝলাম। না। হ্যাঁ এক্সাক্ট জি না স্যার, হলেও এটা কিন্তু আমাদের অবশ্যই করা হয়, কারণ আমাদের তো সামনের মান্থটা প্রেডিক্ট করা ছাড়া অন্য কোনো ওয়ে নাই, এবং এই প্রেডিক্ট করার জন্য আমাদের অ্যাকাউন্টিংটা ইউজ করাই লাগবে। আর এটা অনেক সময় ভুল হতেই পারে, এটা হচ্ছে লিমিটেশন। আসলে যদি আপনাকে খারাপ দিক লিখতে বলে তাহলে তো বিভিন্ন ভাবে খারাপ দিক না থাকলেও খুঁজে খুঁজে বের করে লিখতে হবে, বিষয়টা এরকম। জি স্যার, এস্টিমেটিং দ্য ইউজফুল লাইফ অফ অ্যান অ্যাসেট, আচ্ছা এখানে কিন্তু অ্যাসেট, যে কোনো অ্যাসেট মানে সম্পদ, সম্পদের শুধুমাত্র আমাদের প্রাইস ভ্যালুটা ওইটা আমাদের কনসিডার করা হয়, যে এটাতে আমাদের লস হয় নাকি লাভ হয়, এত টাকা লস এত টাকা লাভ। কিন্তু ওর যদি কোনো অন্য কোনো ইম্পর্টেন্স
থাকে তাহলে সেগুলো কিন্তু এখানে কনসিডার করা হয় না। সাপোজ ওয়াটার, তো সেটা পানির মূল্য কিন্তু অনেক কম, আমরা সব যে অ্যাভেলেবেলই পাই। সো এটা কিন্তু অ্যাকাউন্টিং এ শুধুমাত্র মূল্য দিয়ে বোঝা হচ্ছে যে পানি বিক্রি করলে এত টাকা লাভ হয় বা এর সঙ্গে এত কষ্ট আমাদের জড়িত, কিন্তু অ্যাকচুয়ালি এর ভ্যালুটা কিন্তু অন্য লেভেলের, পানির উপর জীবন, এটা আমরা সবাই জানি। এখানে এটা বোঝাচ্ছে যে ইউজফুলনেসটা অতটা কনসিডার করা হয় না এখানে। ব্যাড ডেটস, ব্যাড ডেটস মানে তো আপনারা বোঝেন মনে হয়, খারাপ ঋণ মানে যে ঋণগুলো নরমালি পরিশোধ করা হয় না। অনেক খারাপ লোক আছে যারা ব্যাংক থেকে লোন নেয়, লোন নিয়ে তারপরে এই সমস্যা বলতে বলতে লোনটা শোধ করে না। মেরে দেয় স্যার, হ্যাঁ, লোন আর দেয় এরকম। না স্যার। এই সকল বিষয় অ্যাকাউন্টিং কিন্তু মানে এটা সলভ করতে পারবে না। আচ্ছা, মার্কেট প্রাইস অফ ক্লোজিং স্টক, আমাদের যখন মান্থ শেষ হবে তখন আমাদের স্টকে কি কি প্রোডাক্ট থাকবে বা কি কি কত কি দাম হবে, এই বিষয়গুলো অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমরা বের করতে পারবো না। আচ্ছা, আপনারা এখন 21 জন, আমাকে দিয়ে 20 জন অ্যাটেন্ড আছেন, এখনই মনে হয় বেশি আছেন, 22 জন ছিলেন একবার। আমি এখন আপনাদের উপস্থিতির একটা স্ক্রিনশট নিয়ে রাখি, তারপরেও যদি কেউ মিস থাকেন পোস্টের নিচে আপনাদের আইডিটা কমেন্ট করে দিবেন। স্যার 29 রোল চলে গেছে, কারেন্ট নাই। ও আচ্ছা, সমস্যা নাই, ওনাকে আসলে আপনারা একটু বলবেন যে নিচে কমেন্ট দিয়ে দিলে হচ্ছে। কমেন্ট দিলে আমার কাছে যে রেকর্ডটা আছে ওইটাই আমি আপডেট করে রাখবো। আচ্ছা আপনারা, আচ্ছা জোহরা আলম টুম্পা, আপনার আইডিটা লেখেন নাই, সেকশনটা লেখেন নাই। আচ্ছা, আপাতত আইডি লিখলেই হবে। আর যাদের নামের পাশে আইডি নাই তারা নিচে আপনাদের আইডিটা কমেন্ট করে দিবেন। স্যার টুম্পার আইডি 175। এখানে না লিখে দিলে আমার তো মনে থাকবে না, আমি তো এই ছবিটা দেখে তারপর আপডেট করব আমার রেকর্ডটা। আচ্ছা টুম্পা, আপনি যদি অনলাইনে থাকেন তাহলে আপনার নেমটা একটু রিনেম করেন, এটা তো খুব সহজেই করা যায়, নামের উপরে ক্লিক দিয়ে পার্টিসিপেন্টের ভিতরে যে নামের। হ্যাঁ ঠিক আছে, আপনাদের সব, আচ্ছা ঠিক আছে, আপনাদের সবারই মোটামুটি রোল আছে, আর যারা আছে মিস হয়ে গেছেন তারা কমেন্ট করে দিলেই আমি আপনাদের আপডেট করে দিব, টেনশন নেওয়ার দরকার নেই। এটা হতেই পারে, নেটওয়ার্ক নাই থাকতে পারে, কারেন্ট নাই থাকতে স্যার পারে। আমারটা কি হয়েছে 0049? আপনার নাম কি? অমিতেশ কুমার দত্ত। অমিতেশ দত্ত, হ্যাঁ আপনি সামনে দিচ্ছেন, ওকে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই কোর্সটা নিয়ে আপনাদের কোনো পেইন হবে না, যদিও পরে ক্লাস শুরু হয়েছে তারপরে আপনারা যথেষ্ট হেল্প পাবেন আমার কাছ থেকে। তো এই কোর্সটা নিয়ে আপনার প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। এটা আপনারা সায়েন্সের স্টুডেন্ট এবং সিএসসি পড়তেছেন, লজিক্যালি পড়া হবে, এটা আপনাদের উপর বার্ডেন চাপাই যাবে না কোনো কিছু। আচ্ছা, দেন আরেকটা লিমিটেশন আছে, ইট ইগনোরস দ্য কোয়ালিটেটিভ এলিমেন্টস। আচ্ছা, আপনারা তো কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ এই দুটা কনসেপ্ট জানেন মনে হয়। আচ্ছা, কেউ একটু বলেন কোয়ান্টিটেটিভ কি জিনিস আর কোয়ালিটেটিভ কি জিনিস? স্যার জানি না। কেউ কি জানেন? স্যার কোয়ান্টিটিভ মানে স্যার পরিমাণগত, আর কোয়ালিটি মানে হচ্ছে মানে গুণগত। হ্যাঁ গুণগত। হ্যাঁ, মানে এই দুটো ওয়ার্ড আছে কোয়ান্টিটি আর কোয়ালিটি থেকে। কোয়ালিটি মানে হচ্ছে গুণ, মানটা কেমন, গুণটা কেমন, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণটা কেমন। তো অ্যাকাউন্টিংটা অনলি কোয়ান্টিটি নিয়ে কাজ করে, কোয়ালিটি নিয়ে তেমন কাজ করে না। যেমন যে কথাটা একটু আগেই আমি বলতেছিলাম যে পানির মূল্য নিয়ে কাজ করতেছিল, এখানে মূল্য না, এখানে চলে আসছে হচ্ছে কোয়ান্টিটির বিষয়ে, যে একটা জিনিস আমার কাছে কতগুলা আছে সেইটা ম্যাটার করবে, এটা কোয়ালিটি কেমন ওইটা খুব বেশি ম্যাটার করে না। ইট ইগনোরস দ্য কোয়ালিটেটিভ এলিমেন্টস। আচ্ছা দেখি এখানে কিভাবে লেখা আছে, since accounting is confined to monetary matters only, qualitative elements like, আচ্ছা এটা শুধুমাত্র মনিটারি যে সকল ম্যাটার আছে সেইগুলো নিয়ে বিচার বিবেচনা করে, কিন্তু কোয়ালিটেটিভ যে জিনিসগুলো আছে, সাপোজ কোয়ালিটি অফ ম্যানেজমেন্ট, যে ম্যানেজমেন্ট সিস্টেমটা কি রকম, লেবার ফোর্সটা এখানে কি রকম আছে, বা আমাদের যে স্যালারি স্ট্রাকচারটা কেমন আছে। দেখা যায় যে অনেক অর্গানাইজেশনে কোনো ইনক্রিমেন্ট বা ইনসেনটিভ থাকে না,
নরমালি গভ রুলস মনে হয় কত কয়েক বছর পরই 1 বছর হয়তো স্যালারি ইনক্রিমেন্ট করা লাগে। যদি স্যালারি স্ট্রাকচার ভালো না থাকে তাহলে তো স্যালারি কোয়ালিটি খারাপ, মানে স্যালারি স্ট্রাকচার কোয়ালিটি খারাপ। এরকম কোয়ালিটিগত যে সকল জিনিস আছে সেই সকল বিষয়ে অ্যাকাউন্টিং কিন্তু ইগনোর করে, এদিকে কনসেন্ট্রেশন দেয় না। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, যে সাপোজ একটা ইন্ডাস্ট্রির ভিতরে যে সকল ইউজার বা ওয়ার্কার আছে তাদের ভিতরে সম্পর্ক কিরকম, এই সকল বিষয়ে কখনোই গুরুত্ব দেয় না। পাবলিক রিলেশন, দেন আমাদের প্রোডাক্টে যেসব কনজিউমার আছে বা কাস্টমার তাদের ভিতরে সম্পর্ক কিরকম, এই সকল বিষয় অলওয়েজ ইগনোর করা হয়। অবশ্যই বিজনেস চালাতে গেলে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা লাগে। কাস্টমার বা পাবলিকরা আমাদের এই প্রোডাক্টের প্রতি কতটা স্যাটিসফাইড বা এটা কতটা তারা চাচ্ছে, এই সকল বিষয় অবশ্যই মাথায় রাখা লাগে। কিন্তু এই সকল বিষয়গুলো জাস্ট শুধু অ্যাকাউন্টিং দিয়ে কখনোই করা সম্ভব নয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে অ্যাকাউন্টিং ইগনোরস দ্য কোয়ালিটেটিভ এলিমেন্টস। তাহলে আপনারা যদি ব্যাখ্যা করতে আসে এক্সপ্লেইন অ্যাকাউন্টিং ইগনোরস দ্য কোয়ালিটেটিভ এলিমেন্টস, তাহলে নিশ্চয়ই পারবেন আশা করি। আচ্ছা, আরেকটা মেইন সমস্যা, ইট ইগনোরস দ্য ইফেক্ট অফ প্রাইস লেভেল চেঞ্জ। এইটাতে এরকম কোনো ইন্ডিকেটর বা সিস্টেম নাই যে প্রাইস লেভেল এখন চেঞ্জ হচ্ছে, মানে আগের থেকে বেশি হলো না আগের থেকে কম হলো, এইটার উপরে বেস করে কোনো কিছু করা হয় না। এটা অনলি কারেন্ট যে ভ্যালুটা আছে সেটা নিয়ে কাজ করে। এখানে আছে প্রাইস লেভেল চেঞ্জেস আর নট কনসিডার্ড। The financial statements do not show correct financial status. এইটা বলার কারণ হচ্ছে সাপোজ আমাদের যদি গত মাসের একটা প্রাইস বেশি থাকে, এই মাসে এসে যদি প্রাইসটা কম হয়, এরকম ইন্ডিকেটিং কোনো কিছু থাকে না যেটা আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্টে থাকা উচিত। কেন প্রাইস ডে বাই ডে চেঞ্জ হয়, এই জন্য বলছে কারেক্ট ফিনান্সিয়াল স্ট্যাটাস থাকে না। এটার মানে এরকম না যে আমাদের হিসাবে যোগ বিয়োগ গুণ ভাগ ভুল হলো, এরকম না, কারেক্টলি দেওয়া থাকে না। এই মাসে এত, প্রিভিয়াস মান্থে এত ছিল প্রাইস, কেননা প্রিভিয়াস মান্থের প্রাইসের উপরেই তো ডিপেন্ড করে মানে ফিউচারে কি করা উচিত বা বর্তমানে কি করা উচিত, এগুলো ডিপেন্ড করে। তাহলে এই তিনটাই হচ্ছে, আর মনে হয় নাই, আচ্ছা আর নাই, এই তিনটাই হচ্ছে মেইন লিমিটেশন। তাহলে লিমিটেশন গুলো আরেকবার একটু দেখে আসি। ইট ইজ নট ফুললি এক্সাক্ট, এইটা একটা লিমিটেশন ছিল। ইট ইগনোরস দ্য কোয়ালিটেটিভ এলিমেন্টস, এইটা আরেকটা ছিল, লাস্টেরটা ছিল ইট ইগনোরস দ্য ইফেক্ট অফ প্রাইস লেভেল চেঞ্জেস। তিনটা হচ্ছে লিমিটেশন। আচ্ছা, এখন ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন আছে। অ্যাকাউন্টিং ইনফরমেশন আর ইউজার কারা আছে, আমরা এই কথাটা আগেও অনেকবার বলতেছিলাম যে অনেক ধরনের ইউজার আছে। এখানে ইউজার হচ্ছে দুই রকম, একটা ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। এখন ইন্টারনাল ইউজার হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে বা আমাদের যে বিজনেসটা আছে এর ভিতরকার লোকজন হচ্ছে ইন্টারনাল ইউজার, যারা ওইটার সঙ্গে সরাসরি জড়িত। যেমন ম্যানেজমেন্টে যারা আছে তারাই তো এই অ্যাকাউন্টিং এর ইনফোগুলো আপডেট করে, আর ওনারা তো সরাসরি তদারকি করে। আর এই ম্যানেজমেন্টের আন্ডারে বিভিন্ন এমপ্লয়িজ বা ওয়ার্কার্স থাকে যারা কাজ করে, এই সকল লোকজন হচ্ছে ইন্টারনাল ইউজার। এক্সটার্নাল ইউজার হতে পারে কি, এরা বাদ বাকি যারা আছে। তাহলে ইন্টারনাল ইউজার সম্পর্কে আমরা আরেকটু ডিসকাস করি। ওনার্স মানে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে মালিক, এ হচ্ছে ইন্টারনাল ইউজার। ম্যানেজমেন্টের জন্য একটা ম্যানেজমেন্ট কমিটি থাকে, ম্যানেজমেন্ট ডাইরেক্টর থাকে, অনেক সময় চেয়ারম্যান থাকে, এরকম ম্যানেজমেন্টের সঙ্গে যারা জড়িত আছে সবাই হচ্ছে ইন্টারনাল ইউজার। আর এটা হচ্ছে এমপ্লয়ি আর ওয়ার্কার আছে। এমপ্লয়ি আর ওয়ার্কারের ভিতরে তো কিছু পার্থক্য আছে, সেটা বোঝেন। নরমালি যারা লেবারার তাদেরকে বলে ওয়ার্কার, এমপ্লয়ি মানে যারা অফিসের কাজকর্ম করে সরাসরি, মানে ফিজিক্যাল লেবার না দেয় তাদেরকে বলে এমপ্লয়ি। এমপ্লয়ি আর ওয়ার্কার এই সবাই হচ্ছে ইন্টারনাল ইউজার। এক্সটার্নাল ইউজারের ভিতরে কারা আছে? ব্যাংকস এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। আমাদের এই হিসাব যেটা অ্যাকাউন্টিং এর যে বুক আছে এটা কিন্তু অনেক সময় ব্যাংকে সাবমিট করা লাগে বা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে নেওয়া লাগে। দ্যাট মিনস আমাদের বিজনেসের রেসপেক্টে তারা হয়ে যাচ্ছে এক্সটার্নাল ইউজার্স। আচ্ছা, অনেক সময় আমাদের বিজনেসে অনেক কিছু ইনভেস্ট করে, সেই ইনভেস্টররাও হচ্ছে এক্সটার্নাল ইউজার।
ক্রেডিটরস, ক্রেডিটর মানে হচ্ছে যারা লোন নেয়। এমন হতে পারে যে আমাদের বিজনেসের কাছ থেকে বা আমাদের অ্যাকাউন্ট থেকে কেউ লোন নিল, তাহলে তারা হয়ে যাবে এক্সটার্নাল ইউজার্স। আর একটা এক্সটার্নাল ইউজার আছে গভর্নমেন্ট এন্ড ইটস অথরিটিস, গভর্নমেন্ট এবং তার অথরিটিটা আমাদের বিজনেসের রেসপেক্টে এক্সটার্নাল ইউজার। তাহলে এই পর্যন্ত যতটুকু পড়া হলো, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে, বুঝতে অসুবিধা আছে কোনো জায়গায়? না স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু এখন কঠিন কিছুতে আসিনি, এগুলো সব থিওরি মূলক গল্প বলার মতোই, জাস্ট আপনাদের একটু আইডিয়া দিয়ে যাচ্ছি। কারণ এগুলো না জানা থাকলে অ্যাকাউন্টিং এর আসলে শুরু করলে হবে না। আমরা জার্নাল, লেজার, টেবল অ্যানালাইসিস, ট্রায়াল ব্যালেন্স এগুলো এখন করি, আপনারা না জেনে, কিছুই না জেনে যুদ্ধ করতে চলে যাবেন। স্যার একটা হ্যাঁ কোশ্চেন বলেন। আছে হ্যাঁ স্যার, বলেন। এখানে যদি সবাই ইউজার হয় তাহলে অ্যাডমিন কারা? আচ্ছা আচ্ছা, অ্যাডমিন ওয়ান কাইন্ড অফ ইউজার। এখানে আমরা অ্যাডমিন হিসেবে দেখতেছি না, আমরা সবাইকে ইউজারের আন্ডারে দেখতেছি, মানে যে কারা ব্যবহার করে। অ্যাডমিনও তো আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটা ব্যবহার করতেছে, সে হয়তো ভাই আমাদের এই ডাটাগুলো এন্ট্রি দিচ্ছে বা ম্যানেজমেন্ট লেভেলে, উনিও ওয়ান কাইন্ড অফ ইউজার। জি স্যার। আচ্ছা, যেমন বিভিন্ন ওয়েবসাইট, আপনার তো সিএসসি এর আপনারা বুঝবেন, আছে ওয়েবসাইটে আমরা বলি ইউজার আর অ্যাডমিন আলাদাভাবে হচ্ছে বলি, কিন্তু আমরা কিন্তু ওনাকেও একটা ইউজার হিসেবে বলতে পারি, উনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার। আর যারা ভিজিট করে তারপর ভিজিটর ইউজার বা এই টাইপের আমরা ক্যাটাগরিতে ফেলতে পারি, বোথ আর এখানে ইউজার। আচ্ছা, এখন এইটা আপনি হয়তো বা শুনে থাকবেন, আপনার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড সবারই। তো 9 যখন আপনাদের ফ্রেন্ডরা অ্যাকাউন্টিং পড়তো, তখন সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি বলে একটা জিনিসের নাম শুনে থাকবেন ওদের কাছ থেকে। আচ্ছা, the system of recording transactions in the book of accounts are classified in two types, মানে আমরা যখন এই ট্রানজাকশন গুলোকে বুকে রেকর্ড করি তখন এটা দুই ভাগে বিভক্ত করা যায়, একটা ডাবল এন্ট্রি সিস্টেম, একটা সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি মানে একই সঙ্গে বোথ সাইডে এন্ট্রি দিতে হয়, আর সিঙ্গেল এন্ট্রি মানে এটা দেখে বুঝতেছেন যে একটা জায়গায় এন্ট্রি দিতে হয়। সো ডাবল এন্ট্রি কোথায় কোথায় দিতে হয় আমরা একটু পরে দেখতেছি, নিচে আমাদের ডিসকাশন আছে। আচ্ছা, আপনার ডেবিট ক্রেডিটের নাম শুনছেন, ডেবিট ক্রেডিটের বিশদ আলোচনায় আজকে আমরা যাব না। আমরা প্রথমে জেনে রাখি ডেবিট ক্রেডিট দুই ধরনের ট্রানজাকশন হয়, মানে ট্রানজাকশনটা দুইটা অ্যাসপেক্টসে হয়, একটা ডেবিট একটা ক্রেডিটের অ্যাসপেক্টে। যে সকল অ্যাকাউন্টিং সিস্টেমে একটা ট্রানজাকশন হলে আমাদের বোথ সাইডেই এন্ট্রি দেওয়া হয়, ডেবিটেও কিছু যায় ক্রেডিটেও কিছু যায়, সেটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। আমাদের এক্সাম্পলও পরে আছে, আমরা দেখতেছি। আচ্ছা, যখন একটা ট্রানজাকশন হয় আমাদের কিছু ইনফরমেশন ডেবিটে যাবে আর কিছু ইনফরমেশন ক্রেডিটে যাবে। At the time of recording a transaction, it is recorded once on the debit side and again on the right side. হ্যাঁ, যেটা বললাম যে একটা ট্রানজাকশন হলে বোথ সাইডে আমাদের এন্ট্রি দিতে হবে, ডেবিটে এবং ক্রেডিটে। সেটা নিচে একটা এক্সাম্পল আছে, ওটাতে আমরা ক্লিয়ার হব। স্যার একদিনে স্যার এত পড়াইলে স্যার মনে থাকবে স্যার আমাদের? আচ্ছা, এই তো আমাদের স্যার দুইটা ক্লিয়ার ক্লাস। কোনো নলেজ নাই। আচ্ছা, দুইটা ক্লাস ছিল তো, আমি আজকে আপনাদের বেসিক টুকু দেখানোর জন্য একটা স্লাইড আলাদাভাবে আপনাদের জন্য রেডি করছি। মেইন আমার কাছে যে ইয়াগুলো আছে, আমি তো ভাবছিলাম প্রথমে আপনাদের যে মেইন লজিক্যাল জিনিস বা ম্যাথমেটিক্স দিয়ে শুরু করবো, কিন্তু পরে ভাবলাম না, আপনাদের এটা একটু শিখাই রাখি, লাগলে আমি নেক্সট ক্লাসে এসে আপনাদের এটার উপর একটা রিভিউ দিয়ে নিব। কিন্তু আপনাদের খুব বেশি বাকি নাই, দুইটা ক্লাস ছিল তো, দুইটা ক্লাসও তো নিতে হবে, আবার যেহেতু 2 উইক বাদ গেছে একটু বেশিও পড়ানো লাগবে। আমি একটু ফাস্ট পড়াচ্ছি, এজন্য আপনাদের তাড়াতাড়ি স্লাইডটা শেষ হওয়ার মতো হয়ে গেছে, আর খুব বেশি বাকি নাই, 2-3টা স্লাইড আছে, দেন লাগলে এটা আবার একটু রিভিউ দিয়ে দিব। আচ্ছা, আমরা দেখলাম ডাবল এন্ট্রি সিস্টেম মানে যে কোনো ট্রানজাকশন বোথ সাইডে ডেবিট ক্রেডিট সাইডে যাবে। এখন একটা এক্সাম্পল আমরা দেখি। আপনাদের আমি স্লাইডটা দিয়ে দিব ক্লাসরুমে, আশা করি এটা পড়লে আপনারা আজকে যতটুকু, আমাকে না হলে আপনারা পারবেন, এটা রেকর্ডিং তো আছেই, লাগলে ওখান থেকে দেখতে পারবেন। ফর এক্সাম্পল, at the time of cash purchases, goods are acquired and in return
ক্যাশ ইজ পেইড। আচ্ছা, এখানে বলতেছে কি আপনি ক্যাশের মাধ্যমে কোনো কিছু পারচেজ করলেন, দোকানে যেয়ে আপনি টাকা দিলেন এবং একটা জিনিস কিনে আনলেন, তাহলে সেখানে আপনার কি হয়, একটা গুডস আর অ্যাকোয়ার্ড, মানে পণ্যটা নেওয়া হয় এবং ক্যাশটা পেইড করা হয়, এটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন আর ইভেন্ট এই দুটোর আরো ডিটেইলস আলোচনা হবে, সেটা আমি বলছি। আজকে যদি সম্ভব নয় তো নেক্সট ক্লাসে ওইখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল জিনিসপত্র শুরু হবে। সো এটা হচ্ছে একটা ট্রানজ্যাকশন, যে আপনি দোকানে কিছু টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিলেন। ওকে, তাহলে এটাকে যদি আমরা ডাবল এন্ট্রি সিস্টেমে কনসিডার করি, দুইটা জিনিস এখানে, দুইটা বিষয় আমাদের ইনভলভ আছে এর সঙ্গে। একটা হচ্ছে কি আমরা প্রোডাক্টটা রিসিভ করছি, রিসিভিং গুডস, আর একটা হচ্ছে কি আমরা ক্যাশ পে করছি। তো তাহলে আন্ডার দ্য ডাবল এন্ট্রি সিস্টেম বোথ অ্যাসপেক্টস আর রেকর্ডেড, দ্য সিস্টেম ইজ ইউনিভার্সালি অ্যাপ্লাইড ইন অ্যাকাউন্টিং। আচ্ছা, এর যে কোনো একটা যাবে ডেবিটে আর কোনো একটা যাবে ক্রেডিট। এখন ডেবিট ক্রেডিটে কিভাবে যাইতে হয় সেগুলো আমরা ডেবিট ক্রেডিট সম্পর্কে যখন ডিটেইলস পড়বো তখন এটা আমরা বুঝবো। তো এটা দেখলাম যেখানে আমাদের দুইটা অ্যাসপেক্ট আছে, দুইটা বিষয়, একটা যায় ডেবিট সাইডে, একটা যায় ক্রেডিট সাইডে। সো এটা হচ্ছে আমাদের ডাবল এন্ট্রি সিস্টেমের উদাহরণ। তাহলে যদি আপনাদের এক্সামে কখনো আসে যে ডাবল এন্ট্রি সিস্টেমটা এক্সপ্লেইন করেন 2 মার্কে, তাহলে তো এই সংজ্ঞাটা লিখবেন বা যে বোঝানো আছে যেভাবে ওইটা লিখে একটা এক্সাম্পল দিয়ে দিবেন। এবং এটা হচ্ছে আমাদের ইউনিভার্সালি অ্যাপ্লাইড, ওয়ার্ল্ড ওয়াইড এই সিস্টেমটা মেইনলি অ্যাপ্লাই করা হয়, সিঙ্গেল এন্ট্রি সিস্টেমটা অতটা ইউজ হয় না। তো আপনাদের ডাবল এন্ট্রি সিস্টেম বুঝতে কোনো অসুবিধা আছে? এরপর আমরা সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে যাব। আচ্ছা, আমি আরেকটু বলে নিই, যে কোনো ট্রানজেকশন অলওয়েজ দুইটা অ্যাসপেক্টে হবে, অলওয়েজ। কোনো একটা কিছু দিবেন, তার বিনিময়ে আরেকটা আপনি নেবেন। কখনো যখন এরকম হয় যে কোনো বিনিময় নাই, শুধুই দিয়ে দিলেন, এই ক্ষেত্রে সেটা ট্রানজেকশন হবে না, ফিনান্সিয়াল ট্রানজেকশন হবে না, সেটা অ্যাকাউন্টিং এর হিসাবের ভিতরে আসবে না। সো বলা যায় যে কোনো ট্রানজেকশন হলে সেটা আমরা ডাবল এন্ট্রি সিস্টেমে দিতে পারবো। মানে স্যার আর্থিক লেনদেনটা হইতে হবে স্যার এখানে, মানে যদি আর্থিক লেনদেন না হয় তাহলে সেই ক্ষেত্রে তো আসলে মানে ট্রানজাকশনটা হচ্ছে না স্যার। হ্যাঁ হ্যাঁ, আর্থিক লেনদেন এবং লেন, আপনার কথার ভিতরে কিন্তু দুটো জিনিস আছে, একটা হচ্ছে লেন, একটা দেন। মানে হচ্ছে একটা আপনি নেবেন, একটা আপনাকে দিতে হবে। অর্থের বিনিময়ে হইতে হবে, মানে হ্যাঁ, এবং মাস্ট বি অর্থের অর্থের বিনিময় বিনিময়ে হওয়া হইতে হবে। লাগবে, অর্থের বিনিময় হইতে হবে, এবং একটা আপনি দিবেন, একটা নিবেন। সে হতে পারে আপনি অর্থ দিয়ে পণ্য নিবেন, অথবা পণ্য দিয়ে অর্থ নিবেন, অথবা সার্ভিস দিয়ে অর্থ নিবেন, বা অর্থ দিয়ে সার্ভিস নিবেন। এরকম অনেক অ্যাসপেক্ট আছে, এগুলো আমরা জি আস্তে স্যার। আস্তে দেখবো। স্যার এটা কি কারেন্সি চেঞ্জের ক্ষেত্রে ইউজ করা হয়? আরেকবার একটু রিপিট করেন। এটা কি কারেন্সি চেঞ্জের ক্ষেত্রে ইউজ করা হয়? আচ্ছা, কারেন্সি এক্সচেঞ্জের কথা বলতেছেন? জি স্যার। মানে আপনার হচ্ছে ধরেন ডলার আছে, ডলারের রেসপেক্টে টাকা নিবেন, এরকম? হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, ওইটা তো একটা আলাদা কনসেপ্ট, আমরা অ্যাকাউন্টিং এর ভিতরে ওইটা আমরা না আনি। এখানে সাপোজ নরমালি গুডস বা সার্ভিসের কথা আপনি চিন্তা করেন, গুডস বা সার্ভিস, যে আপনি একটা প্রোডাক্ট নিলেন বা একটা সার্ভিস নিলেন, ওর রেসপেক্টে কিছু পেমেন্ট করলেন, একটা কিছু নিলেন, একটা কিছু দিলেন। জি স্যার। আমরা আপাতত ওইটা এখানে কনসিডার করে তো কমপ্লেক্স সেন্সে আমরা না যাই, ওটাকেও অ্যাকাউন্টিং এর ভিতরে আনা যায়, বাট আমরা আপাতত এদিকে যাচ্ছি না। সেটা হলো ডাবল এন্ট্রি সিস্টেম, যে কোনো ট্রানজেকশনে ডাবল এন্ট্রি সিস্টেমে খুব ভালোভাবে ইনভলভ করা যায়, কোনো প্রবলেম নাই, এবং এটা ইউনিভার্সালি অ্যাপ্লাইড। এখন সিঙ্গেল এন্ট্রি সিস্টেমটা আমরা দেখি। সিঙ্গেল এন্ট্রি bookkeeping is a simple and straightforward method of bookkeeping in which each transaction is recorded as a single entry in a journal, which is cash-based bookkeeping method that tracks incoming and outgoing cash in a journal. আচ্ছা, এটা হচ্ছে একটা সহজ হিসাব। এখানে আমাদের দুইটা অ্যাসপেক্ট চিন্তা করা লাগে না, যেমন খরচ হলো মাইনাস, ইনকাম হলো প্লাস, এরকম বিষয়টা, এরকম বিষয় আমাদের একটা কলামে হিসাবগুলো করা হয়। কিন্তু আপনাদের পরীক্ষা আসলে তো একটু ফরমালি লিখতে হবে, এখানে যেরকম সুন্দর মতো সংজ্ঞাকার দেওয়া আছে, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, যে তাকে ডেসক্রাইব সিঙ্গেল এন্ড ডাবল এন্ট্রি সিস্টেম বা ডিফারেনশিয়েট সিঙ্গেল এন্ট্রি সিস্টেম এন্ড ডাবল এন্ট্রি সিস্টেম, এটা মার্কের উপরে ডিপেন্ড করে আপনি লিখবেন। 2 মার্ক থাকে তাহলে শুধু সংজ্ঞা দিয়ে উদাহরণ দিয়ে বোঝানো হবে, যদি 5 মার্ক থাকে তাহলে একটু আপনার টেবিল আকারে 3-4 ব্যাখ্যা আপনাদের দেখাই দিতে হবে।
বুঝতে পারছেন? জি স্যার, মানে মানে স্যার সিঙ্গেল এবং ডাবলের মধ্যে তাহলে হচ্ছে মূল যে পার্থক্যটা স্যার, মানে এইটা তাহলে মানে স্যার কি দাঁড়ায় পার্থক্যটা, আচ্ছা, মানে মূল ডাবল পার্থক্য, আর সহজ বাংলা কথা বলতে গেলে এটা একটা কলামে সব হিসাব হয়ে যাবে। আর এখানে দুটো আলাদা, ডাবল এন্ট্রির জন্য ডেবিটের হিসাব থাকবে একটা, ক্রেডিট হিসাব থাকবে একটা, এবং দুইটা অ্যাসপেক্টে যে আমি কোন জিনিসটা দিচ্ছি কোন জিনিসটা নিচ্ছি এই বিষয়টা আমার হিসাবে রাখা লাগে। আর এখানে অনলি ক্যাশের হিসাব রাখতে, ক্যাশ যে আমার ক্যাশ এখন কত আছে, যে কতটুকু খরচ জি হলো স্যার। কতটুকু ঢুকলো। হ্যাঁ, একটা কলামের ভিতরে অনলি ক্যাশের রেসপেক্ট হিসাবটা হয়। আর ওখানে ক্যাশ তো আছেই, সঙ্গে কোনটা দিচ্ছি কোনটা নিচ্ছি এই হিসাবটা আমাদের আসে। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমাদের, এখন এই বিষয়ে আরো ডিসকাস করা হবে কোথায় কি সমস্যা আছে। এইটুক হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং রিলেটেড। আরো ডিপে যাইতে গেলে এগুলো না জেনে আসলে যাওয়া সম্ভব নয়, এই জন্য এটা হচ্ছে আপনাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসে এই বিষয়গুলো সব শেষ করলাম। এখান থেকে আপনারা শিওর এক্সামে বেশ কিছু নাম্বার পাবেন, কত কি নাম্বার পাবেন এখন আমি বলতে পারতেছি না। স্যার 10 মার্ক থাকবে স্যার। আপনার পরে জিজ্ঞেস করেন এক্সামের আগে, তখন আমি বলবো, কারণ এখন বললাম পরে দেখা গেল আমার মনে থাকতেছে না, আর সে এক্সামের আগে জি বলবো। স্যার। আচ্ছা, তাহলে এই যে আমাদের টপিকস হচ্ছে এইগুলো আমরা আলোচনা করছি, আপনারা একবার একটু দেখেন, দেখে কোনটা সমস্যা থাকলে আমাকে বলেন। এই টপিকস গুলো হচ্ছে আমরা আজকে আলোচনা করছি। স্যার এইগুলো তো থিওরিটিক্যাল স্যার, আপাতত হ্যাঁ, এইগুলো একটু কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কিন্তু দেখে আপনাদের কম বা বেশি যাই মনে হোক এটা কিন্তু পড়া লাগবে, নাহলে কিন্তু মনে থাকবে না। যেমন আমার কাছে তো দেখে মনে হচ্ছে তো একবার পড়লেই হয়ে যায়, কিন্তু আপনাদের নতুন, তো আপনাদের কিন্তু একটু ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, আপনার রেসপেক্টে কোনো সমস্যা নাই। আবার একজন বলছিলেন যে এতগুলো পড়লে কি মনে থাকবে, সবার তো ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি, অনেকের একবার পড়লে হয়, অনেকের দুইবার পড়া লাগে, তাহলে কার অনেকের সমস্যা আছে, কারো কোনো সমস্যা থাকে তাহলে বলেন, সমস্যা না থাকলেও বলেন। সমস্যা নেই স্যার। ঠিক আছে, খুব ভালো। কারো কোনো কোশ্চেন যদি থাকে বা কোনো স্যার বিষয়ে যদি, কোশ্চেন হচ্ছে স্যার, হ্যাঁ ফিনান্স বলেন। ফিনান্স ম্যানেজমেন্ট পড়ে স্যার আমাদের সিএসসি স্টুডেন্টদের স্যার মানে আমাদের কাজটা কি স্যার, মানে আমরা এটা অ্যাপ্লাই করব কোথায়? আচ্ছা দেখেন, একটা হিউম্যান হইতে গেলে আপনাকে কিন্তু শুধু যদি একটা সাবজেক্ট আপনি জানেন, শুধু সাপোজ ম্যাথমেটিক্স যদি আপনি শিখে আসতেন, তাহলে কিন্তু আপনি সমাজে বসবাস করতে পারতেন না, আপনি একটা রোবট হয়ে যেতেন। আপনাকে সমাজে বসবাস করতে গেলে সর্ব বিষয়ে জ্ঞান রাখা লাগে। আপনাকে কিন্তু এটা বলা হচ্ছে না যে আপনি অ্যাকাউন্টিং এর উপরে মাস্টার্স পিএইচডি করেন। অ্যাকাউন্টিং বিষয়টা কি আছে আপনার নলেজে থাকুক, রিয়েল লাইফে বা আপনার সফটওয়্যার ফিল্ডে যদি কখনো লাগে আপনি এটা ইউজ করতে পারবেন। মেইনলি সফটওয়্যার, যখন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, সফটওয়্যার ফার্মে যাবেন, ম্যানেজিং সেক্টরে যখন থাকবেন, তখন এই নলেজটা আপনাকে কাজে লাগবে। বিকজ তখন আপনার আন্ডারে অনেক জিনিস, অনেক কর্মচারী থাকবে, অনেক প্রোডাক্ট থাকবে, সেগুলো ম্যানেজমেন্টে আপনি থাকবেন। অ্যাডমিন লেভেলে থাকলে তখন এই নলেজটা স্যার আপনাকে সেটার জন্য তো স্যার আমরা কাজে লাগবে। ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট স্যার পড়তেছি স্যার, এই কোর্স আছে স্যার, মানে আমাদের এই এই সেমিস্টারের কোর্স আছে তো এটা। না, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট তো একটা কনসেপ্ট, অ্যাকাউন্টিং তো আপনার অন্য একটা ব্রাঞ্চ। দুইটাই নলেজ আপনার লাগবে। আপনি ইন্ডাস্ট্রি কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেটা ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টে শিখছেন। আর অ্যাকাউন্ট রিলেটেড মানে মনিটারি রিলেটেড বিষয়গুলো কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনি অ্যাকাউন্টিং এ শিখতেছেন। একটা হিউম্যান বিইং হতে গেলে সব বিষয় জানা লাগে। সিএসসি পড়তেছেন এর জন্য কিন্তু আপনার ফিজিক্সে পড়া লাগছে, তার কেমিস্ট্রিও হয়তো বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দিকে পড়া লাগছে, সাইকোলজি সোসিওলজি সবকিছু পড়া লাগছে। বুঝতে পারছেন? সব সব ঠিক আছে, আপনার কথা সিএসসি এর জন্য এসব কোনো আসলে এটা কোনো দরকার নাই। তারপরে হিউম্যান বিইং হওয়ার জন্য আপনাকে এটা জানা লাগবে। স্যার তাহলে স্যার যারা বিবিএ টিবিএ করতেছে স্যার এদের কি স্যার এই প্রোগ্রামিং রিলেটেড কোর্স পড়ানো হয়? হ্যাঁ, প্রত্যেক সিএসসি রিলেটেড কোর্স প্রত্যেক ডিসিপ্লিনে প্রত্যেক ডিপার্টমেন্টে করানো হয়। আপনার ইন্ট্রোডাকশন টু কম্পিউটার থাকে ওদের। হ্যাঁ, সবারই থাকে। ওদের কাছে আমাদেরটা রাবিশ আর আমাদের কাছে ওদেরটা রাবিশ। না, আপনাদের কাছে এইটা ধরে রাবিশ মনে হচ্ছে কেন? কম্পিউটার ছাড়া তো বর্তমান দুনিয়া অচল। আপনার এই ফান্ডামেন্টাল অফ কম্পিউটার বা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সি প্রোগ্রামিং, এই দুটো এখন প্রত্যেক ডিপার্টমেন্টেই থাকে। তারা হয়তো পারুক বা না পারুক, দুটো নলেজ রাখা লাগে, যাতে করে নাম শুনলে মানে আকাশ থেকে না পড়ে কখনো। কথা হচ্ছে যে জি আপনার স্যার বুঝছি।
হ্যাঁ, কথা হচ্ছে আপনি একটা মানুষ হবেন, সব বিষয়ে নলেজ রাখবেন না, শুধু সিএসসি এর বিষয়ে আপনি জানেন, অন্য কোনো বিষয় একটা আপনার আপনার মানে ফ্যামিলির ইস্যু আপনি অ্যাকাউন্টিং এর হিসাব রাখতে পারবেন। আপনি এখন সিঙ্গেল আছেন, পরে যখন ফ্যামিলি হবে তখন কত খরচাপাতি, এই নলেজ গুলো তখন আপনার দেখবেন কোনো না কোনো কিছু কাজ দিচ্ছে। স্যার সব স্যার যোগ বিয়োগ স্যার। হ্যাঁ, অ্যাকাউন্টিং এর আর মনে হয় কোনো কোর্স নাই, আপনাদের এই একটাই কোর্স আছে। একটাই। তা তো আপনি তো সাইকোলজি মনে হয় পড়েছেন না? সাইকোলজি, সোশিওলজি সোসিওলজি, পড়ছি, জি স্যার। সাইকোলজি পড়িনি মনে হয়, না পড়িনি এখনো, হয়তো নাই ওইটা আমাদের। নাই হয়তো, আমরা পড়ে আসছি। আচ্ছা, তাহলে তাহলে হচ্ছে আমি আজকে আপনাদের আর আর নতুন একটা টপিক আমার কাছে আছে, স্লাইড রেডি করা আছে, আপনারা যদি চান তাহলে এটা আমি শুরু করব। স্যার আর দরকার নেই স্যার। ঠিক আছে, তাহলে আপনারা এটা ভালো মতো পড়বেন। ধরেন আপনাদের এক্সামে কিন্তু কিছু মার্ক এখান থেকে অবশ্যই আসবে, সহজ আছে, মার্কগুলো যেন মিস না হয়। বিশেষ বিশেষ করে যারা ম্যাথমেটিক্স একটু উইক আছেন, বিকজ নেক্সট ক্লাস থেকে ম্যাথমেটিক্স রিলেটেড জিনিসগুলো শুরু হবে। স্যার, আপনারা হচ্ছে কেউ একজন আমাকে গত দিন মানে ফার্স্ট ক্লাসে বলছিলেন যে আপনি কোনো সেকশনে নাই, কি একটা প্রবলেমের জন্য আপনি এখন কোনো সেকশনে নাই। ওই ধরনের কেউ কি এখানে আছেন যে আপনি কোনো সেকশনের আন্ডারেই নাই? জি স্যার, আচ্ছা, আপনি একটু কথা বলেন। আমি এক্সট্রা স্যার করতেছি এই সেমিস্টারটা, এই জন্য স্যার আমাদের স্যার ডিফেন্স চলতেছে, মানে আমাদের রেগুলার সেমিস্টার শেষ। রেগুলার সেমিস্টার শেষ হচ্ছে, আপনার মতো এরকম কয়জন আছেন? আছে স্যার অনেক, মানে এই কোর্সটা কয়জন নিচ্ছে আমি বলতে পারতেছি না সঠিক স্যার। আচ্ছা, আমি সেটাই শুনতে চাচ্ছিলাম যে এই কোর্সটা কয়জন নিচ্ছে। হ্যাঁ, আমাকে ভার্সিটি থেকে ইনফর্ম করা হয়েছিল আপনাদের এই কোর্সটা তো 2 ক্রেডিটের, তো বলতেছিল যে কোর্সটা অবশ্যই অফার করা লাগবে, নাহলে কয়েকজন আছেন তার ডিফারেন্স দিতে পারতেছেন না, তাহলে আপনি তাদের ভিতরে আরো 2 জন হয়তো আছেন। তাহলে যারা আছেন যদি ওনাদের সাথে আপনার যোগাযোগ থাকে বা কখনো হয়, আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, অ্যাটেন্ডেন্সের সমস্যা বা ক্লাসের সমস্যা যে কোনো কিছু নিয়ে। জি স্যার। ঠিক আছে, তো ভালো থাকবেন। তাহলে আপনারা কাইন্ডলি একটু পড়াশোনা করে রাখেন, রেগুলার পড়াশোনা করলে দেখবেন মিড টার্ম এক্সাম আপনারা হাসতে হাসতে দিবেন, কোনো ধরনের প্রেশার হবে না আপনাদের জন্য। আর আপনাদের সিটি বা এই টাইপের ক্লাস টেস্ট বা কোনো অ্যাসাইনমেন্ট যা কিছু কোনো কিছু নেওয়ার দরকার হলে আমি নেক্সট উইকে আপনাদের ইনফর্ম করবো শেয়ারের মাধ্যমে, তো আপনাদের সাথে ক্লাস নেবো তখনই বলে দিব। তো কেবল ফার্স্ট ক্লাস হলো, এখনো সিটি নেওয়ার মতো হয় নাই। ঠিক আছে, তাহলে যদি আর না পড়াই তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে আবার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আর হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সের ওইটা তো আমি গ্রুপে ক্লাসরুমে আপডেট দিচ্ছি, কাইন্ডলি যাদের মিস হয়ে যায় তারা একটু নিচেই কমেন্ট করবেন যে আমি ক্লাসে ছিলাম কিন্তু অ্যাবসেন্ট, রোল নাম্বার এত। আর ক্লাস রেকর্ডিং আমি হচ্ছে স্যার আপনি কি স্যার আপনি কি গতদিন স্যার ক্লাস নিয়েছিলেন স্যার, মানে ইন্ট্রোডাক্টরি ক্লাসে কি অ্যাটেন্ডেন্স কাউন্ট করছিলেন? না অ্যাকাউন্ট ওই দিন হচ্ছে আপনার কাউন্ট করি নাই, যদি ওই দিনের অ্যাটেন্ডেন্স নেওয়া লাগে সবাইকে দিয়ে দিব, যারা যারা এই কোর্সটাতে এনরোলড আছেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আপনারা সবাই থ্যাংক ভালো ইউ স্যার, থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে আবার।